405 পৃষ্ঠার 4 দাগের যে প্রশ্নগুলো রয়েছে, যার প্রত্যেকটি মান 2 করে, সেই অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। 1 নম্বর প্রশ্নটিতে বলেছে কোনো ব্যক্তি অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ 5% হারে পেলে সে বার্ষিক সুদ কী হারে পাবে। তাহলে এখানে দেখো, অর্ধবার্ষিক মানে হচ্ছে 6 মাসে, তাহলে এখানে সুদের পর্ব কত হবে, 2 বার। তাহলে আমরা এখানে যদি ধরে নিই আসলটা পি এবং সুদের হার 5% ধরে যদি করি, এখানে 5% হারে পেলে, তাহলে আমাদের 5% হারে পেলে আমরা সুদের পর্ব যেহেতু 2, তাহলে আমরা এইভাবে লিখতে পারি পি ইন্টু, সূত্রটা হবে পি ইন্টু 1 প্লাস r/2, যেহেতু সুদের পর্ব 2 সেই জন্য r/2 করব এবং নিচে 100 দেবো, যেখানে 2 ইন্টু এন, এন হচ্ছে 1 বছর আর 2 হচ্ছে সুদের পর্বটা। তাহলে কি হবে, এখানে পি ইন্টু 1 প্লাস r/200, আর এখানে 2 এর সঙ্গে 1 গুণ করলে যেহেতু 1 বছরের, সেই জন্য 2 একে 2 হয়ে যাবে। অর্থাৎ এখানে আর বলেছে 5%, তাহলে পি ইন্টু 1 প্লাস 5/200 টু দি পাওয়ার 2 সমান চিহ্ন দিয়ে আমরা কী লিখব, পি ইন্টু, এটা কাটাকাটি করলে 1/40 হবে, তাহলে 1 যোগ 1/40 পাওয়ার হচ্ছে 2। আমরা এটাকে লসাগু করলে পাবো পি ইন্টু 41/40 টু দি পাওয়ার 2। এবার যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে আমরা দেখব 41-এর স্কোয়ার এবং 40-এর স্কোয়ার করলে 1600 হবে নিচে, এবং 41-এর স্কোয়ার করলে হবে 1681, অর্থাৎ 1681 পি বাই 1600 হচ্ছে আমাদের সমূল চক্রবৃদ্ধি, যেটা হচ্ছে সুদের পর্ব যদি আমরা 2 করি। এটা পেয়ে গেলাম আমরা সমূল চক্রবৃদ্ধিটা। এবার বলেছে আমাদের বার্ষিক সুদটা কত হবে যদি একইভাবে থাকে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 8% যদি আমরা বার্ষিক সুদ ধরে নিই, তাহলে পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার 1 ইকুয়াস টু সমূল চক্রবৃদ্ধিটা। সমূল চক্রবৃদ্ধি যেটা আমরা আগে বের করেছিলাম সেটাই এখানে লিখে নিলাম। তাহলে পি বোথ সাইড থেকে যদি কেটে যায় এবং 1 পাওয়ার মানে যেটা আছে সেটাই থাকবে ব্র্যাকেটের ভিতরে, তাহলে 1 প্লাস r/100 ইকুয়াস টু কী হবে, 1681/1600, বা r/100 ইকুয়াস টু কী হবে, 1টা এদিকে সে মাইনাস হয়ে যাবে, বা r/100 এটা লসাগু করলে আমাদের 81/1600 হবে। এবার দেখো নিচে 100, এখানেও 100 দুটো শূন্য যদি কেটে দিই, তাহলে 81/16 হবে আর এর মান। এবার 16 দিয়ে যদি 81-কে ভাগ করি, তাহলে আর এর মান বেরোবে 5.0625, অর্থাৎ বার্ষিক তখন চক্রবৃদ্ধি সুদের হার হয়ে যাবে 5.0625%। 2 নম্বরটাতে বলেছে কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ 20 বছরে 3 গুণ হলে সমপরিমাণ সরল সুদের হারে তা কত বছরের দ্বিগুণ হবে। যেহেতু 20 বছরে 3 গুণ হয়, তার মানে আসল যদি পি হয়, তাহলে সুদটা কত হবে, 2p টাকা। আমরা এখানে লিখতে পারি সুদের হার ধরে নিচ্ছি 8%, তাহলে পি ইন্টু 20 ইন্টু r/100 ইকুয়াস টু 2p, পি বোথ সাইড থেকে কেটে গেল, 20 দিয়ে এটাকে কাটলে হবে 5, অর্থাৎ r/5 ইকুয়াস টু 2, বা আর ইকুয়াস টু 5 দুগুণে 10 হয়ে যাবে, অর্থাৎ সুদের হার কত হলো, 10%। আমাদের প্রশ্নে কে চেয়েছে যে সমপরিমাণ সরল সুদের হারে কত বছরের দ্বিগুণ হবে, অর্থাৎ দ্বিগুণ হতে গেলে আসল এবং সুদটা সমান হয়ে যাবে। তাহলে আমরা ধরে নিচ্ছি টি বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে লিখব পি ইন্টু টি ইন্টু 10/100, 10 হচ্ছে আমাদের বের করেছি সুদের হারটা, সমান চিহ্ন 100 পি বোথ সাইড থেকে কেটে গেলে টি ইন্টু 1/10 হবে, 10 দিয়ে এটাকে কাটলে 1/10 ইকুয়াস টু 1, যেখানে টি এর মান হবে 10, অর্থাৎ দেখতে পাচ্ছি সুদের হার যদি 10% হয়, তাহলে 10 বছরে সেটা দ্বিগুণ হবে। 3 নম্বরে বলেছে এ এর মান কত হলে x² মাইনাস 3a মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 2a² প্লাস 2a মাইনাস 11 ইকুয়াস টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হবে। যেহেতু এখানে বীজদ্বয় সমান হবে, সেক্ষেত্রে আমরা কী করলাম, এই অংশটুকু লিখে নিলাম, লিখে x² মাইনাস 3a মাইনাস 1 ইন্টু এক্স প্লাস, আর এই অংশটাকে আমরা এক জায়গায় ব্র্যাকেটে নিয়ে নিলাম, যেটাকে আমরা ধরে নিচ্ছি c। তাহলে বীজদ্বয় সমান হলে আমরা লিখতে পারি b² ইকুয়াস টু 4ac। এবার বি মান কত, 3a মাইনাস 1, অর্থাৎ 3a মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াস টু কী হবে, 4 ইন্টু এ বলতে এখানে 1 পাবো এবং সি বলতে এই পুরোটা পাবো, তাহলে 4 ইন্টু 1 ইন্টু 2a² প্লাস 2a মাইনাস 11। এবার 3a মাইনাস 1টাকে হোল স্কোয়ার করলে আমরা পেয়ে যাবো 9a² মাইনাস 6a প্লাস 1, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা এটা সাজাবো, আর এখানে গুণ করলে হয়ে যাবে 4 দিয়ে ভিতরের অংশটুকু গুণ করলে 8a² প্লাস 8a মাইনাস 44। এবার আমরা সবগুলোকে বাঁ দিকে নিয়ে চলে আসবো, তাহলে 9a² থেকে 8a² মাইনাস করলে a² হবে,
এখানে -6a আর 8a এদিকে আসলে কী হবে, মাইনাস হয়ে 14a হয়ে যাবে, এবং এখানে +1 আছে, এখানে -44 এদিকে এসে +44 হয়ে 1-এর সঙ্গে যোগ হয়ে কী হবে +45 = 0। এবার এই অংশটুকু আমরা মিডিল টার্ম করব। মিডিল টার্ম করলে কী হবে, দেখো 45a² অর্থাৎ 5 নং 45, 5 আর 9 যোগ করলে 14 হয়ে যাবে, সেক্ষেত্রে a² -9a -5a +45 = 0। এই প্রথমটুকু থেকে আমরা a কমন নিলে a × a - 9, এবং দ্বিতীয়টুকু থেকে আবার -5 কমন নিলে a - 9 = 0 হয়ে যাবে, অর্থাৎ a - 5 × a - 9 = 0। দুটি রাশির গুণফল 0 হলে আমরা একটি রাশির গুণ = 0 লিখতে পারি, অর্থাৎ a - 5 = 0, a = 5। অপরপক্ষে a - 9 = 0 হলে a = 9 হবে, অর্থাৎ এর মান আমরা দুটো পেয়ে গেলাম, সেটা হচ্ছে 5 অথবা 9। 5 নম্বরে বলেছে এক্স ও √y এর তৃতীয় সমানুপাতিটি নির্ণয় করো। তাহলে যেহেতু তৃতীয় সমানুপাতিটি নির্ণয় করতে বলেছে, আমরা যদি ধরে নিই তৃতীয় সমানুপাতিটা m, তাহলে লিখতে পারি আমরা x √y = √y m, বা x/√y √y m। তাহলে m এর মানটা কী হবে, √y² x হয়ে যাবে। এবার তাহলে কি হচ্ছে দেখো, √y-কে স্কোয়ার করলে শুধু y হবে, আর নিচে x থেকে যাবে, তা অর্থাৎ m ধরেছি আমরা তৃতীয় সমানুপাতিটি, তাহলে তৃতীয় সমানুপাতির মান কত হলো, y/x। 5 নম্বরে বলেছে দুটি বৃত্ত বহিস্থভাবে পরস্পরকে স্পর্শ করেছে, বৃত্ত দুটির কেন্দ্র দূরত্ব 7 সেমি, একটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি হলে অপর বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। দেখো এটা খুব সোজা অঙ্ক দিয়ে দিয়েছে। এখানে দুটি বৃত্ত a এবং b কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে বহিভাবে স্পর্শ করেছে, যেখানে a কেন্দ্রীয় বৃত্তের বা একটি বৃত্তের ব্যাসার্ধ যদি 4 হয় আর কেন্দ্র দুটির দূরত্ব যদি 7 হয়, তাহলে তো অপরপক্ষে আমরা পেয়ে যাব যে বি কেন্দ্রীয় বৃত্তটার দৈর্ঘ্য কী হবে, 7 থেকে 4 মাইনাস করলে 3 পেয়ে যাব, সেক্ষেত্রে দ্বিতীয় বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি। 6 নম্বরে বলেছে প্রমাণ করো যে দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমাদ্বয় তাদের যে কোনো দুটির অনুরূপ বাহুর সমানুপাতি। আমরা ধরে নিচ্ছি এ বি সি এবং পি কিউ আর পরস্পর সদৃশ ত্রিভুজ, যেখানে এ বি সি ত্রিভুজের বাহুগুলি হচ্ছে এ বি এবং সি, অপরপক্ষে পি কিউ আর এর বাহুগুলি ধরে নিচ্ছি স্মল পি কিউ আর। আমরা কি জানি, পরস্পর সদৃশ্য হলে ত্রিভুজদ্বয় লিখতে পারি এ বি বাই, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে এ বি বাই পি কিউ, বিসি বাই কিউ আর এবং এসি বাই পি আর। তাহলে বাহুগুলোর ক্ষেত্রে কি হবে, এ বাই পি, বি বাই কিউ এবং সি বাই আর সমান আকারে হবে। এবার আমরা এইভাবে লিখে এ বাই পি = বি বাই কিউ = সি বাই আর কে ধরে নিচ্ছি। এবার তাহলে মানটা কী পাবো, সি এর মান পাবো আর কে, বি এর মান পাবো কিউ কে এবং এর মান পাবো পি কে। এবার আমরা ত্রিভুজের এখানে কি বলেছে দেখো, ত্রিভুজের পরিসীমার সঙ্গে বাহুদ্বয়ের একটা সমানুপাতি হবে, যে ত্রিভুজের পরিসীমাদ্বয়ের যে কোনো দুটি অনুরূপ বাহুর সমানুপাতি। তাহলে আমরা লিখব ত্রিভুজ এ বি সি এর পরিসীমা বাই ত্রিভুজ পি কিউ এর পরিসীমা। তাহলে এ বি সি এর ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে তিনটি বাহুর যোগফল বাই পি কিউ আর এর যোগফল বাহুগুলোর। তাহলে a + b + c বাই p + q + r। এবার দেখো a + b + c আমরা মানগুলো আগে বের করে নিচ্ছি, তাহলে এখানে মানগুলো বসিয়ে দেবো, নিচে p q r রেখে দিলাম। উপর থেকে যদি কেটাকে কমন নিয়ে নিই, তাহলে p + q + r থাকবে, নিচে দেখো p + q + r কেটে যাবে দুটো, শুধু থাকবে কে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজদ্বয়ের পরিসীমার সঙ্গে বাহুগুলোর এই যে এখানে ত্রিভুজের পরিসীমা আমরা ধ্রুবক পেয়েছি, তাহলে বাহুগুলোর মানও দেখো ধ্রুবক ধরেছিলাম, অতএব আমরা এটা প্রমাণ করে নিলাম যে সদৃশ্য ত্রিভুজের দুটি পরিসীমা তাদের যে কোনো দুটি বাহুর অনুরূপ বাহুর সমানুপাতি। 7 নম্বরটা বলেছে একটি সমবাহু ত্রিভুজ এ বি সি এর একটি বাহুর দৈর্ঘ্য 2a একক, ওই ত্রিভুজটির উচ্চতা কত। তাহলে এখানে যেহেতু সমবাহু ত্রিভুজ এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এখানে বলা আছে 2a একক, তাহলে এ বি = বিসি = এসি = 2a হবে। এবার আমরা ধরে নিচ্ছি যে ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা এ থেকে বিসি এর বাহুর উপর লম্ব অঙ্কন করলে এটা উচ্চতা ধরে নিচ্ছি। এক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়ে যাবে, অর্থাৎ হাফ ইন্টু ভূমি বলতে বিসি ইন্টু এডি হচ্ছে আমাদের উচ্চতা, সমান চিহ্ন ত্রিভুজটির ক্ষেত্রফল কী হবে, √3/4 ইন্টু বাহু স্কয়ার। এবার মানটা আমরা যদি বসিয়ে দিই, আমরা ধরে নিচ্ছি উচ্চতাটা হচ্ছে ত্রিভুজের যে উচ্চতা সেটাকে এডি, যেটা এইচ ধরে নিচ্ছি, তাহলে হাফ ইন্টু ভূমি বলতে 2a ইন্টু এইচ = √3/4 ইন্টু 2a স্কোয়ার, অর্থাৎ বাহুটা 2a। তাহলে দেখো 2 দিয়ে এখানে কাটলে 2 কেটে যাবে। এবার এদিকে 4 আর 4 কেটে যাবে, 2a স্কোয়ার করলে 4a স্কোয়ার হবে, আর এখান থেকে একটা এ চলে যাবে,
তাহলে এইচের মানটা কি হচ্ছে a√3, অর্থাৎ যে সমবাহু ত্রিভুজটা পেলাম যার বাহুর দৈর্ঘ্য 2a তার উচ্চতা হচ্ছে a√3 সেমি বা একক। 8 নম্বরে বলেছে যদি cos ইন্টু a মাইনাস বি ইকুয়াস টু √3/2 এবং cos a প্লাস বি ইকুয়াস টু হাফ হয়, তবে a এবং b এ উভয়ের ক্ষুদ্রতম ধনাত্মক মান নির্ণয় করো। আমরা cos a প্লাস বি ইকুয়াস টু হাফ নিয়ে নিলাম। cos a প্লাস বি ইকুয়াস টু কী হবে, হাফের পরিবর্তে cos 60 লিখবো। cos বোথ সাইড থেকে সরে গেলে a প্লাস বি ইকুয়াস টু 60, এটাকে 1 নং সমীকরণ দিয়ে দিলাম। অপরদিকে cos a মাইনাস বি ইকুয়াস টু √3/2, তাহলে cos a মাইনাস বি ইকুয়াস টু √3/2 এর পরিবর্তে cos 30 লিখবো। তাহলে cos সরে গেলে a মাইনাস বি ইকুয়াস টু 30, এটাকে 2 নং সমীকরণ নিলাম। 1 আর 2 নং সমীকরণ যদি যোগ করি তাহলে প্লাস বি মাইনাস বি কেটে যাবে, সেক্ষেত্রে 2a ইকুয়াস টু কী হবে 60 প্লাস 30 অর্থাৎ 90 হবে। 2 এর মান যদি 90 হয় এর মান হবে কত 45 ডিগ্রি। এবার দেখো a প্লাস বি ইকুয়াস টু 60, তাহলে এর মানটা আমরা বসিয়ে দেবো 45 প্লাস বি ইকুয়াস টু 60 বা বি ইকুয়াস টু কী হবে 60 মাইনাস 45 মানে হচ্ছে 15 বি এর মান। তাহলে আমরা পেয়ে গেলাম a এর মান হচ্ছে 45 ডিগ্রি এবং বি এর মান হচ্ছে 15 ডিগ্রি। 9 নম্বর কোশ্চেনটাতে বলেছে কোনো ত্রিভুজের কোণগুলির অনুপাত ওই ত্রিভুজের বৃহত্তম কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। দেখো প্রশ্নটা ইনকমপ্লিট আছে, অর্থাৎ এখানে ত্রিভুজের কোণগুলির অনুপাত দেওয়া নেই। এটা দেওয়া থাকলে তবে আমরা এটা সমাধান করতে পারতাম, সেজন্য আমি এটাকে ছেড়ে দিচ্ছি। যদি তোমরা পারো সমাধান করে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে, কারণ এখানে দেওয়া নেই এটা। এবার 10 নম্বর প্রশ্নটাতে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ ও তির্যক উচ্চতা দ্বিগুণ করা হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত গুণ বাড়বে। তাহলে নর্মালি যদি আমরা দেখি লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর ইন্টু আর প্লাস এল, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ এবং এল হচ্ছে তির্যক উচ্চতা। এবার বলছে শঙ্কুর ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতাকে দ্বিগুণ করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে পাই ইন্টু 2r প্লাস 2l। এবার 2rটাকে যদি আমরা বাইরে কমন নিয়ে নিই তাহলে দেখো 2 দুগুণে 4 হয়ে যাবে, অর্থাৎ 4 পাই আর ইন্টু আর প্লাস এল। তাহলে এখানে এই তুলনা যদি আমরা করি দেখো 4 গুণ বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা লিখব সমগ্রতলের ক্ষেত্রফল কত হলো 4 গুণ। তাহলে বৃদ্ধি পেলে কত, প্রথমে ছিল পাই আর ইন্টু আর প্লাস এল আর এখানে হলো 4 পাই আর ইন্টু আর প্লাস এল, তাহলে বৃদ্ধি পেল আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল 3 গুণ। 11 নম্বরে বলেছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে অর্ধগোলকটির ব্যাসার্ধ কত। আমরা যদি ব্যাসার্ধ আর ধরে নিই সেক্ষেত্রে নিরেট গোলকের আয়তন অর্থাৎ 2/3, নিরেট অর্ধগোলক যেহেতু তাহলে 2/3 পাই আর কিউব বাই সমগ্রতলের ক্ষেত্রফল হবে 3 পাই আর স্কোয়ার ইকুয়ালস টু 4/9 হয়ে যাবে, যেহেতু অনুপাত 4:9 দেওয়া আছে। এবার দেখো এখান থেকে পাই আর স্কোয়ার সরে গেলে 1/3, এখানে 2/3 আছে, তাহলে 2/3 এখানে থাকবে 2/3 পাই আর থাকবে এখানে একটা উপরে, তাহলে 2r/3 ইন্টু এটা 1/3 হয়ে যাবে উল্টে গেলে। এবার কি হবে ইকুয়াস টু 4/9, তাহলে 2r/9 ইকুয়াস টু কী হবে 4/9, 9 সরে গেলে দেখো 2r ইকুয়াস টু কী হবে 4 হবে, অর্থাৎ r এর মান হবে 2। আমরা তাহলে পেয়ে গেলাম এখানে অর্ধগোলকের ব্যাসার্ধের মান হচ্ছে 2। এবার 12 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে দেখবে চল এবং পরিসংখ্যার মান দেওয়া আছে, সেখানে বলেছে যৌগিক গড় যদি 20.6 হয় তবে এর মান কত। আমরা এটাকে ছকের আকারে এইভাবে লিখে নিলাম, চলটাকে x1 ধরে নিলাম এবং পরিসংখ্যাটাকে f1 ধরে নিলাম, তাহলে f1 x1 কী হবে, এই আমাদের x এর সঙ্গে f1 এর মানগুলো গুণ করে আমরা এখানে লিখব প্রত্যেকটাতে। এবার পরিসংখ্যাটাকে কি করব সামেশন অফ fi করব, তাহলে দেখবে এই সংখ্যাগুলো যোগ করে পাবো আমরা 84 এবং সামেশন অফ fi xi কত পাবো, আমরা এই সংখ্যাগুলোকে যোগ করব, যোগ করলে পাবো হচ্ছে 1495 প্লাস 19a। এবার প্রশ্নে যেহেতু বলেছে যৌগিক গড় হচ্ছে 20.6, তাহলে আমরা লিখতে পারি কি সূত্রটা x বার ইকুয়ালস টু সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi, অর্থাৎ x বারের মান হচ্ছে 20.6 সমান চিহ্ন আমরা কী লিখব সামেশন অফ fi xi এর মান হচ্ছে 1495 প্লাস 19 আর এই সামেশন অফ fi এর মান বের করেছি আমরা 84। এবার 84 সঙ্গে 20.6 গুণ করলে হবে 1730.4 এবং এদিকে যেটা ছিল উপরে সেটা আমরা লিখে দিলাম। এবার 1730.4 থেকে 1495 বিয়োগ করলে হবে 235.4 আর 19, এখানে এটা কি করলাম এটা মাইনাস করে দিলাম এটার থেকে, তাহলে 19 ইকুয়াস টু হবে 235.4, যেখানে a ইকুয়াস টু কী হবে 19 দিয়ে ডিভাইডেড করলে 12.389, এটা হবে আমাদের উত্তরটা, অর্থাৎ এর মান আমরা পেয়ে গেলাম।